ক্যান্সার এমন একটা জিনিস যেটা শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং এখনো বহু মানুষ মনে করেন যে ক্যান্সার হয়েছে মানে তার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। নমস্কার, আমি ডক্টর মনোজ সরকার, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক জিআই, অঙ্ক অ্যান্ড জেনারেল সার্জন অ্যান্ড ফিজিশিয়ান, ডিপ্লোমেট ইন ইউরোলজি অ্যান্ড ফেলো ইন নেফ্রোলজি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা ইউরোলজির খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হলো কিডনি ক্যান্সার বা যেটাকে আমরা বলে থাকি রেনাল সেল কার্সিনোমা। এখন এই রেনাল সেল কার্সিনোমার দুটো আনকমন নাম রয়েছে। তার মধ্যে একটা নাম হলো গ্রয়েস টিউমার, আরেকটা হলো ইন্টারনিস টিউমার। প্রিভিয়াসলি এটাকে হাইপারনেফ্রোমা বলেও ডাকা হতো, যদিও এটা একটা মিসনোমার, মানে ভুল নাম আর কি। এই রেনাল সেল কার্সিনোমা কিন্তু ছেলেদের ক্ষেত্রে কমনলি দেখতে পাওয়া যায়, যদিও এজ গ্রুপটা মোটামুটি বলা চলে 50 to 60 ইয়ার্স অফ এজ গ্রুপ। যত ম্যালিগনেন্সি আছে, যত ক্যান্সার আছে, তার 3% বলা চলে এই রেনাল সেল কার্সিনোমা। এখন কোনো পেশেন্ট যাদের রেনাল সেল কার্সিনোমা হয়েছে কি প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসে? রেনাল সেল কার্সিনোমার ট্রায়াড অফ সিমটমস কী কী? একটা হলো লাম্বার রিজনে পেন হবে প্রচণ্ড, যেটাকে বলা হয় লইন রিজন পেন। তার সাথে কি হবে? হিমাচুরিয়া হবে, মানে প্রস্রাবের সাথে রক্ত বেরোবে। আর 3 নম্বর কি? প্যালপেবল, মানে হাত দিয়ে আমরা যদি দেখি তাহলে একটা টিউমারের মতন বা লাম্পের মতন আমরা দেখতে পাবো। এছাড়া রেনাল সেল কার্সিনোমার কিছু অ্যাটিপিক্যাল সিমটমস রয়েছে, যদি অ্যাটিপিক্যাল সিমটমসগুলো কিন্তু আমরা অ্যাডভান্স স্টেজ অফ রেনাল সেল কার্সিনোমাতে দেখতে পাই। তার মধ্যে একটা হলো যদি বুকে টিউমার ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে প্রচণ্ড কাশি এবং কাশির সাথে রক্ত পড়ার চান্স থাকে। যদি হাড়ে ছড়িয়ে পড়ে তাহলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। এছাড়া রেনাল সেল কার্সিনোমার জন্য কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশন হয়ে থাকে। তাছাড়া পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, মানে যেখানটায় আলটিমেটলি শরীরে ফিভারই কমছে না, সেইটা নিয়েও কিন্তু এই রেনাল সেল কার্সিনোমা প্রেজেন্ট করতে পারে। তাছাড়া কি অনেকাংশে পেশেন্ট, যেটা আমরা বলে থাকি যে কোনো ক্যান্সার হলেই আমরা দেখতে পাই, দুর্বলতা, ক্লান্ত হয়ে যাওয়া, বা রেনাল সেল কার্সিনোমার পেশেন্ট কিন্তু অ্যানিমিক হয়ে থাকে, মানে রক্ত কম নিয়েও প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে। তাছাড়া 4% ক্ষেত্রে আমরা পলিসাইথেমিয়া দেখতে পাই, কারণ সেখানে একটা স্পেশাল হরমোন রিলিজ হয় যেটার নাম হলো এরিথ্রোপোয়েটিন। Now, what are the risk factors for the development of the renal cell carcinoma? সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো সিগারেট স্মোকিং। সিগারেট স্মোকিং কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই রেনাল সেল কার্সিনোমার জন্য। সেকেন্ড হলো কি ওবেসিটি। থার্ড হলো কি হাই অ্যানিমেল ফ্যাট ডায়েট। এছাড়া কি বলবো, অ্যাসবেস্টস পয়জনিং হতে পারে বা লেড পয়জনিং হতে পারে, সেখান থেকেও কিন্তু এই রেনাল সেল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তাছাড়া একটা জিনিস বলে রাখা ভালো, অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি ইটসেলফ একটা রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য রেনাল সেল কার্সিনোমা। অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি কি? মানে আমরা যদি অনেক দিন ধরে পেন কিলার খাই, বিশেষ করে এনসেড গ্রুপ অফ ড্রাগ লাইক ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, এইসব গ্রুপ অফ ড্রাগ যদি আমরা খাই তাহলে সেক্ষেত্রে কিডনির ক্ষতি করতে পারে এবং ইন ফিউচারে রেনাল সেল কার্সিনোমা রিস্ক কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। তাছাড়া বার্ট হক ডিউক সিনড্রোম, ভন হিপেল লিন্ডেউ সিনড্রোম, এইসব কিছু স্পেশাল সিনড্রোম রয়েছে এবং জেনেটিক কিছু প্রিডিসপোজিশন রয়েছে, যেগুলো থাকলে কিন্তু, কিংবা ধরুন ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, তাহলে সেই সব ক্ষেত্রে কিন্তু এই রেনাল সেল কার্সিনোমার রিস্ক অনেকটা বেড়ে যায়। নাও রেনাল সেল কার্সিনোমার টাইপস কি? মেনলি 4টে টাইপের রেনাল সেল কার্সিনোমা দেখতে পাই। তার মধ্যে মোস্ট কমন হলো ক্লিয়ার সেল কার্সিনোমা, যার পার্সেন্টেজ মোটামুটি 75%। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্যাপিলারি রেনাল সেল কার্সিনোমা। 3 নম্বর যেটা, সেটা হলো ক্রোমোফোব রেনাল সেল কার্সিনোমা, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ বেলেনি ডাক্ট কার্সিনোমা। নাও দ্য স্টেজিং অফ দ্য রেনাল সেল কার্সিনোমা। যদি T1 স্টেজ হয়ে থাকে তাহলে লেস দ্যান 7 সেন্টিমিটার হবে টিউমারের সাইজ। যদি T2 হয়ে থাকে মোর দ্যান 7 সেন্টিমিটার। তার মধ্যে যদি T2B হয় তার সাইজ হলো মোর দ্যান 10 সেন্টিমিটার। এবারে যদি T3 হয়, মানে কি বলবো, কিডনির একটা স্পেশাল কভারিং আছে, নাম হলো জেরোটাস ফাসা। যদি জেরোটাস ফাসাকে কভার না করে, মানে জেরোটাস ফাসার মধ্যে যদি টিউমারটা না ছড়িয়ে যায়, যদি পেরিনেফ্রিক ফ্যাট, অ্যাড্রিনাল গ্ল্যান্ড এইসবের মধ্যে লিমিটেড থাকে টিউমারটা, তাহলে সেই স্টেজ হলো T3 এবং T4 হলো বিয়ন্ড দ্য জেরোটাস ফাসা এবং অর দ্য ইনভলভমেন্ট অফ দ্য জেরোটাস ফাসা, এবং তার সাথে সাথে যদি ক্যান্সারটা অন্যান্য জায়গায় ছড়িয়ে যায় তাহলে সেই স্টেজটা হলো T4 স্টেজ।
এছাড়া রবসন, ফ্লক্স, কেডিস্কি বলেও একটা স্টেজিং আছে, যদিও সেই স্টেজিংটা আমরা এখানে আলোচনা করছি না। এখন যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে তাহলে আমাদের কি ইনভেস্টিগেশন করতে দিতে হবে? প্রাইমারি ইনভেস্টিগেশন মেনলি আমাদের ইউরিন আরইএমএ সিএস করতে হবে, সেখান থেকে আমরা হিমাচুরি আছে কিনা সেটা আইডেন্টিফাই করতে পারবো। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট প্রাইমারি ইনভেস্টিগেশন সেটা হলো ইউএসজি কিউবিপি, এবং যদি মনে হয় ক্যান্সারটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা হোল অ্যাবডোমেনও করতে দিতে পারি। এছাড়া চেস্ট এক্সরে করতে দিতে পারি, বোন এক্সরে করতে পারি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার রুল আউট করবার জন্য, বিশেষ করে যদি অ্যাডভান্স স্টেজ হয়ে থাকে। তাছাড়া আমরা ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি করতে পারি এবং এমআরআই, সিটি স্ক্যান এগুলো আমরা করে আমরা স্টেজিং কনফার্ম করতে পারি। এবারে চলে আসি ট্রিটমেন্টে। ট্রিটমেন্ট মেনলি সার্জিক্যাল, তবে একটা জিনিস বলে রাখা ভালো যে রেনাল সেল কার্সিনোমাতে রেডিওথেরাপির কোনো রোল নেই, আইদার সার্জারি অর কেমোথেরাপি। সার্জারি মেনলি দুটো টাইপের হয়ে থাকে, আইদার ওপেন হতে পারে অথবা ল্যাপ হতে পারে, এবং দুটো সাবডিভিশন রয়েছে, একটা হলো নেফ্রন স্পেয়ারিং নেফ্রেক্টমি, আরেকটা হলো র্যাডিক্যাল নেফ্রেক্টমি। নেফ্রন স্পেয়ারিং নেফ্রেক্টমি বিশেষ করে লেস দ্যান 4 সেন্টিমিটার যদি টিউমারের সাইজ হয়ে থাকে এবং কিছু ফ্যাক্টর কনসিডার করে আমরা এই নেফ্রন স্পেয়ারিং নেফ্রেক্টমি করতে পারি। আর র্যাডিক্যাল নেফ্রেক্টমি মানে হলো গোটা কিডনিটা তো বাদ দেবই, তার সঙ্গে কিডনির চারপাশের কয়েকটা জিনিস বাদ দেব এবং যে ইউরেটার বা মূত্রনালী তার মোটামুটি মোর দ্যান 2/3 আমরা বাদ দেব। এখন যেটা খুব কমন কোয়েশ্চেন যে রেনাল সেল কার্সিনোমা হলে তার সার্ভাইভাল রেট কত? বলা চলে 5 ইয়ার সার্ভাইভাল রেট মোটামুটি 30 to 40%। যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে তার পার্সেন্টেজ 5 ইয়ার সার্ভাইভাল রেট মোটামুটি 70 to 80%। যত লেট স্টেজে যাবে, ধরুন স্টেজ 4-এ চলে গেল, তাহলে তার সার্ভাইভাল রেট মানে 5 ইয়ার সার্ভাইভাল রেট 10%। লাস্টে ভিডিওটা শেষ করার আগে যেটা না বললেই নয়, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, মানে যখন বডিতে ক্যান্সার হয়ে থাকে তখন বিভিন্ন কিছু অর্গান সেগুলো ড্যামেজ হতে থাকে এবং সেটা মেনলি মেটাস্টাসিসের জন্য হতে পারে, মেনলি মানে ক্যান্সারটা ছড়িয়ে যাওয়ার জন্য হতে পারে। তবে একটা স্পেশাল টাইপের সিন্ড্রোমের কথা বলছি, নাম হলো স্টফার সিন্ড্রোম, যেটা বেসিক্যালি রেনাল সেল কার্সিনোমার জন্য দেখা যায় কি লিভারটা ডিসফাংশন হয়ে গেছে এবং সেটা ক্যান্সারটা লিভারে ছড়িয়ে গেছে এই জন্য নয়, কিন্তু রেনাল সেল কার্সিনোমার জন্য স্পেসিফিক্যালি লিভার ডিসফাংশন হয়ে গেছে এবং যদি আমরা নেফ্রেক্টমি করি তাহলে লিভার কিন্তু তার নর্মাল ফাংশনে চলে আসবে এবং এটাকে বলা হয়ে থাকে স্টফার সিন্ড্রোম। এবং এটা মোটামুটি রেনাল সেল কার্সিনোমার 100টা পেশেন্টের মধ্যে 60 জনের ক্ষেত্রে দেখা যেতে পারে। তবে এটা বলে রাখা ভালো যে যার এই স্টফার সিন্ড্রোম থাকবে সেই পেশেন্টের রেনাল সেল কার্সিনোমার প্রগনোসিস খুব বাজে হবে। এবং আরেকটা জিনিস বলা খুব প্রয়োজন, টিউমারের সাইজ মোর দ্যান 4 সেন্টিমিটার হলেও কিন্তু প্রগনোসিস খারাপ হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কিছু জিনিস আমি বোঝাতে পারলাম এবং ক্যান্সারের ভিডিও বানানোটা যতটা সহজ মনে হচ্ছে, ক্যান্সারের সাথে ডিল করা কিন্তু অতটা কঠিন। ক্যান্সারে ভয় পেলে চলবে না, সব কিছুরই ট্রিটমেন্ট রয়েছে। তাই যদি আজকে আলোচনায় কোনো বিষয়ে যদি এরকম কারো কোনো রকম সিমটমস থেকে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারের পরামর্শ নেবেন এবং প্রয়োজনে নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্টের পরামর্শ নিতে পারেন কিংবা একজন সার্জনেরও পরামর্শ নিতে পারেন। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।